মনীষা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমে এখানে রিজিড বডি ডাইনামিক্সে যদি আমরা দেখি, তো মানে এর মধ্যে তোদের সেন্টার অফ মাসও আছে কি? ওটা তো ফর্মুলা, ওটা ঠিক আছে। তাহলে সেন্টার অফ মাস ঠিক আছে। সেন্টার অফ মাস, ওকে, এখান থেকে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। হ্যাঁ, এটা ওকে, এটা ফর্মুলা বেসড। ঠিকই বলেছিস একদম। যা যা খাতায় লেখা আছে সেগুলো দেখে নিবি, ওর মধ্যেই পড়বে, ওর বাইরে কিচ্ছু পড়বে না, পড়া উচিত নয়। ঠিক আছে। এরপর সেন্টার অফ মাস হয়ে যাওয়ার পর আমাদের এরপর রিজিড বডি যদি আমরা বলি, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া দিয়ে শুরু হচ্ছে, তাই তো? মোমেন্ট অফ ইনার্সিয়া, আই, তারপর হচ্ছে টর্ক, টাউ, তারপরে কৌণিক বেগ মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, আলফা, আর একটা হচ্ছে কৌণিক ভরবেগ মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এল। সেগুলোর মধ্যে টর্ক হচ্ছে ভেক্টর রাশি, এইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে টেনসার রাশি। কারণ হচ্ছে ভেক্টর আর স্কেলার হচ্ছে, স্কেলার হলে শুধু মান মান নির্দেশ করলেই চলে, ভেক্টর হলে দিক নির্দেশ করলে, মান এবং দিক দুটো নির্দেশ করতে হয়। আর টেনসার হলে মান, দিক এবং তার সাথে সাথে অক্ষের অবস্থানটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে অ্যাডেড ইনফরমেশন কি লাগে, অ্যাক্সিস কোথায়। যদি কেউ তোকে বার করতে দেয় যে মোমেন্ট অফ ইনার্সিয়া কোথায়, তাহলে প্রথম আমাকে দেখতে হবে যে অক্ষটা কোথায়, কার সাপেক্ষে ঘুরছে। অ্যাঙ্গুলার ভেলোসিটিও কিন্তু একটা ভেক্টর রাশি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনও হচ্ছে ভেক্টর রাশি। তো এইগুলোর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো আমরা প্রথমে করব দু ধরনের। এখানে পুরো জিনিসটা, এই যে পুরো পুরো যে কনসেপ্টটা, সেগুলো দু ধরনের পরীক্ষায় পড়ে। একটা হচ্ছে যে একটি কণার জন্য, ওয়ান পার্টিকেল, একটা কণা রিভলভিং অ্যারাউন্ড অ্যাক্সিস, একটা কণা একটা অক্ষের চারিদিকে ঘুরছে। আর একটা হচ্ছে এ বডি ইজ রিভলভিং, মানে একটা বড় বডি ঘুরছে আর একটা কণা ঘুরছে। এই দুটো কেসের মধ্যে কিন্তু পুরো ডিফারেন্স আছে। কখন আমি আই ইন্টু আলফা লিখবো টর্ককে, কখন আমি ডিএল ডিটি লিখবো, কখন আমি আর ক্রস এফ লিখবো, কখন আমি আই ইন্টু ওমেগা লিখবো অ্যাঙ্গুলার মোমেন্টামকে, কখন আমি আর ক্রস পি লিখবো, এই ডিফারেন্সটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। যদি আমরা এটা খুব ইজিলি করতে চাই, তাহলে তখন আমি দেখবো একটা পার্টিকেল যদি বলে ফর্মুলা তখন আর ক্রস পি, একটা পার্টিকেল যদি বলে তখন টর্কটা হবে আর ক্রস এফ। আর যদি একটা বডি ঘোরে, একটা ধর বলে একটা সিলিন্ডার ঘুরছে, একটা কোনো একটা স্ফেরিক্যাল বল ঘুরছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আই ইন্টু ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর টর্ক হচ্ছে ডিএলডিটি। তো আমি এগুলো লিখে দিচ্ছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পর্কগুলো কি, রিলেশনস গুলো কি। মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা পড়বো, কিন্তু তার আগে রিলেশনস গুলো আমি বলে দিই। রিলেশনস গুলো হচ্ছে যে প্রথম হচ্ছে, আমরা জানি আই ইকুয়াল টু সামেশন ওভার এম আর স্কোয়ার। এটার বিভিন্ন ফর্মুলা হয়, ডিফারেন্ট ফর্মুলা হয়, এবং এই ফর্মুলার সাথে দুটো অ্যাডেড কনসেপ্ট আছে। একটা হচ্ছে তোর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, আর একটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তো এই থিওরেম গুলোকে অ্যাপ্লাই করে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন, এখান থেকে একখানা অঙ্ক পড়বেই পড়বে, খুব চান্স। তো দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এই 4 নাম্বার এখান থেকেই থাকবে খুব সম্ভবত, এখান থেকে পড়বে। আর এটাতে যে ক্যালকুলেশন, এটা রিলেশন নয়, এটা ক্যালকুলেশন। আর রিলেশন গুলো যদি আমি বলি, তাহলে আমরা জানি যে এল ইকুয়াল টু হচ্ছে
আই ইন্টু ওমেগা। এবার এইটা হচ্ছে যে অক্ষের চারিদিকে ঘূর্ণন। আর যদি এল ইকুয়াল টু কেউ বলে আর ক্রস পি, তাহলে হচ্ছে অক্ষটা বাইরে, বাইরের অক্ষের সাপেক্ষে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা মানে কি? এইটার মানে কিন্তু বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কখন কোনটা ইউজ করব? যেমন ধর, যদি তোকে কেউ বলে যে একটা এটা হচ্ছে একটা সমতল, এটা হচ্ছে একটা তল, এই তলে একটা স্ফিয়ার, একটা গোলক এ গড়িয়ে গড়িয়ে এগোচ্ছে। একটা স্ফিয়ার গড়িয়ে গড়িয়ে এগোচ্ছে। তাহলে যদি তোকে জিজ্ঞেস করে যে এর অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, তাহলে তুই কি অ্যান্সার দিবি? নাকি তোকে কোন একটা বিন্দু বলবে, কোন একটা জায়গাতে তোকে অবশ্যই বলতে হবে কার সাপেক্ষে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা বলাটা দরকার। শুনতে পাচ্ছিস তো সবাই? তাহলে কার সাপেক্ষে? তোমার এই ও বিন্দুর সাপেক্ষে না সি বিন্দুর সাপেক্ষে? যদি তো সি বিন্দুর সাপেক্ষে বলে, তাহলে দেখ সি বিন্দুর সাপেক্ষে কণাটা সরেও যাচ্ছে ডান দিকে, আবার সে খানিকটা ঘুরে ঘুরেও যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু ও বিন্দুর সাপেক্ষে যদি হয়, যদি এই অক্ষ যেটা আমি বলি মূল বিন্দুগামী অক্ষ, তার মানে সে তো এগোচ্ছে না। কোন একটা সেন্টার, একদম তাই। কোন একটা নাগরদোলা ঘুরছে, তার কোন জায়গায় যদি কেউ বসে থাকে, তাহলে নাগরদোলাকে আহ, মানে সে কোনো ঘূর্ণন ফিল করবে না। সেটা হচ্ছে সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস ঘুরবে, তার মানে যদি ধর বাসের চাকার মধ্যে কোন জায়গায় থাকলে সে ঘুরবে না, একদম বাসের চাকার সেন্টারে। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে এল ও আর এল সি, এইটা হচ্ছে শুধুমাত্র অ্যাবাউট সিএম, সেন্টার অফ মাস। আর এটা হচ্ছে অ্যাবাউট এ পয়েন্ট হুইচ ইজ নট এ সিএম, আদার দেন সিএম। একটা সেন্টার অফ মাসের সাপেক্ষে, একটা সেন্টার অফ মাস ছাড়া অন্য কোনো বিন্দুর সাপেক্ষে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? তাহলে এইটা যদি তোর ধর আর হয়, আর ভেক্টর হয়, এটা যদি পি মোমেন্টাম হয়, তাহলে আর ক্রস পি একটা হবে, সেটা হচ্ছে যে বস্তুর চলনের জন্য মোমেন্টাম, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর একটা হচ্ছে বস্তুর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা কি বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে, এই নিচেরটা সমান হবে, একটা হবে এলও, একটা অক্ষের সাপেক্ষে তো হবেই, আর একটা হচ্ছে আর ক্রস পি। এই আর ক্রস পিটা আছে শুধুমাত্র যে অ্যাকচুয়ালি তার সেন্টার অফ মাস, তার সাপেক্ষে যদি আমি ক্যালকুলেট না করি। তার একটা এক্সাম্পল নিই। একটা এক্সাম্পল কি হবে? ধরে নাও একটা কণা, এটাই নিচ্ছি, স্ফিয়ার অফ রেডিয়াস আর ইজ রোলিং উইদাউট ফ্রিকশন। তোমাদের উইথ ফ্রিকশন কিচ্ছু দেবে না, রোলিং উইদাউট ফ্রিকশনই থাকবে সব। যা পড়বে তাতে কেউ পিছলে পিছলে যাবে না, কারণ পিছলে পিছলে গেলে সেখানে ক্যালকুলেশনটা খুব টাফ। তার মানে রোলিং উইদাউট স্লিপিং, সরি ফ্রিকশন না, উইদাউট স্লিপিং, পিছলে যাবে না। তা হিউজ ফ্রিকশন থাকবে, যাতে করে সে ঘুরে 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 যায়। মানে যতটাই ঘুরবে বাসের চাকা যেমন পিছলায় কখন, যখন প্রচুর স্পিডে যায় আর ব্রেক কষে, তখন পিছলায়। কিন্তু এমনিতে যখন বাসের চাকা গড়িয়ে গড়িয়ে যায়, তখন কিন্তু পিছলে যায় না। তো এইরকমই একটা কেস, যে একটা গোল বল গড়িয়ে দিয়েছি, সে এরকম করে ঘুরছে, রোলিং উইদাউট স্লিপিং হচ্ছে, সে পিছলাচ্ছে না, না পিছলে এগিয়ে যাচ্ছে। তার সেন্টার অফ মাসের বেগ হচ্ছে ভি সিএম সমান ভি দেওয়া আছে, মাস সমান দেওয়া আছে ধর এম,
এইগুলো দেওয়া আছে। এই সবগুলো যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ধর বার করছে যে এরকম একটা ছবি দিয়েছে, এটা রাস্তা, এই পয়েন্টটা সি ধরছি, ও এই বরাবর এগোচ্ছে ভি বেগে, এম মাস। তাহলে এবার যদি বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট সি সমান কত হবে? ক্যালকুলেট করতে পারবি? এটাও প্রশ্ন হতে পারে। আমি সবই বলবো টুকটুক করে, আগে রিলেশন গুলো বলবো, তারপরে তোর অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেশন বলবো, তাহলে তোর ফটাফট ফটাফট সব জিনিসগুলো রেডি হয়ে যাবে। দুটো যোগ করে কত ভ্যালু বেরোবে বল? তাহলে আমি এখানে লিখবো, এটা যদি সেন্টার অফ মাস ও হয় তাহলে এল সি সমান হচ্ছে, এটা সমান আই ইন্টু ওমেগা, এটা অ্যাবাউট সেন্টার অফ মাস নিজের অক্ষের চারিদিকে, প্লাস আর ক্রস পি। এই পার্টটা কেন হচ্ছে? এই পার্টটা হচ্ছে সেন্টার অফ মাসের সাপেক্ষে ক্যালকুলেট করিনি, তাই এই দুটো পার্ট হচ্ছে, এই দুটো হবে যোগ হবে। এবার যদি এটাকে এল ও করি তাহলে এই আরটা জিরো হয়ে যাবে। সি মানে হচ্ছে এই পয়েন্টটা আর, আর পি মানে এইদিকে, এদিকে এমভি, পি মানে এমভি। তাহলে আর আর এমভির মধ্যে অ্যাঙ্গেল কত? তাহলে আমি যদি মান চাই, তাহলে এলসির মান, এটার মান যদি চাই, এটা পাবো পাতি আই ওমেগা, প্লাস এটা কত পাবো আর পি সাইন থিটা। অ্যাঙ্গেল কত? দেখ এই বডিটার এইদিকে হচ্ছে পি 90 ডিগ্রি, এইদিকে হচ্ছে পি, আর এইদিকে হচ্ছে তোর আর, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা মানে 1, তাহলে হচ্ছে আই ওমেগা প্লাস পাতি আর পি। তাহলে আই কত একটা স্ফিয়ারের? স্ফিয়ার যদি শুধু বলা থাকে তাহলে সলিড ধরতে হবে, ঠিক? তাহলে এখানে আমরা পেলাম এলসি সমান আই ওমেগা প্লাস আর ইন্টু পি, এই আরটা বড় হাতের আর হবে, সরি, আর ইন্টু পি বা ছোট হাতের আর যা ধরেছি। এবার আই মানে কি, এবার এবার এখানে কন্ডিশন কি দিয়েছে? মোশনটা কেমন কন্ডিশন দিয়েছে? রোলিং উইদাউট স্লিপিং, রোলিং উইদাউট স্লিপিং। আর দেখ এখানে ভি, তাহলে এইখানে রোলিং উইদাউট স্লিপিং হলে আমাদের কি হবে? ভি ইকুয়াল টু ওমেগা আর হবে। যদি ত্বরণ, যদি সমবেগে যায়, সমবেগে গেলে এরকম হবে। আর যদি সমত্বরণে হয় তাহলে এ ইকুয়াল টু আলফা ইন্টু আর হবে, সমত্বরণে হলে। তো এখানে তো, এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে সমবেগের কন্ডিশনটা দিয়েছে, এই কন্ডিশনটা দিয়েছে। তাহলে এখানে কেন এই কন্ডিশন দিয়েছে? তার কারণ হচ্ছে ওমেগাটা প্রবলেমে দেওয়া নাই, ওমেগা দেওয়া নেই, ভিতে দেওয়া আছে। তাহলে ওমেগার জায়গাটা আমি ভিতে রিপ্লেস করে দেবো। তাহলে আমার রেজাল্ট কি বেরোবে? এলসি সমান আই মানে হচ্ছে 2/5 এম আর স্কোয়ার ইন্টু ওমেগা আমার দেওয়া নেই প্রবলেমে, তাহলে বসাবো ভি বাই আর প্লাস আর আরই থাকলো, আর পি মানে তো পাতি এম ভি। তাহলে এটা যদি আমি বসাই তাহলে কি পাবো? এখানে আর আর পাবো, আর কেটে যাবে, তাহলে এটা 2/5 এমভিআর প্লাস এমভিআর মানে হচ্ছে 7/5 এমভিআর। এদিক বোঝা গেল? কিরে সবাই বুঝলি? বিদ্যুৎ, এবার যদি তোর গোলক ফোলক না বলে দিত, যদি জেনারেল কেস দিত, ফর্মুলা যদি মনে রাখার মতন হয়, জেনারেল কেস যদি দিত, যে বলে দিত যে এর মোমেন্ট অফ ইনার্সিয়া ধর বলে দিয়েছে নিজ অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে, মোমেন্ট অফ ইনার্সিয়া সমান বলে দিয়েছে ধর আই, নিয়ে এ যে সারফেসে যাচ্ছে ভি বেগে যাচ্ছে,
এর ব্যাসার্ধ আর, এরকম বলে দিয়েছে। কারণ এটা একটা গোলক, কেমন গোলক সেটা বলেনি, মোমেন্ট অফ ইনার্সিয়া বলে দিয়েছে। তার ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এটা যদি সি পয়েন্ট হয়, তাহলে এলসি সমান একই ফর্মুলা, আই ইন্টু ওমেগা প্লাস এমভিআর। তাহলে আই ইন্টু ওমেগা মানে আই ইন্টু ভি বাই আর। এই কন্ডিশনটা কখন এলো? এই কন্ডিশন এলো রোলিং উইদাউট স্লিপিং এর জন্য। রোলিং উইদাউট স্লিপিং, না পিছলে এগোবে, তাহলে এমভিআর হলো। এবার এবার এখানে যদি আমরা ভি কমন নিয়ে নিই, এম কমন নিয়ে নিই, তাহলে কি হবে? এমভি ইন্টু যদি আমি করি, দেখ এখানে হবে আই বাই আর স্কোয়ার, এম আর স্কোয়ার। এমভি আর যদি কমন নিয়ে নিই, এমভি আর যদি কমন নিয়ে নিই, প্লাস 1 হবে। দেখতে পাচ্ছিস এইরকম ফর্মুলা ডিরেক্ট কিন্তু পড়ে। এমভিআর যদি আমি কমন নিয়ে নিই, এমভিআরটা হবে 1, আর এটা হচ্ছে আই বাই এম আর স্কোয়ার হয়। আই বাই আর স্কোয়ারকে কি বলে কেউ জানো? আই বাই আর স্কোয়ারকে, হ্যাঁ তাই বলে, আই বাই এম আর স্কোয়ারটাকেই রেডিয়াস অফ জাইরেশন বলে না, এম কে স্কোয়ার হয়। তাহলে আমি এটাকে লিখতে পারি আই সমান আমরা জানি এম ইন্টু কে স্কোয়ার হয়। যদি আমি বসিয়ে দিই, তাহলে তখন আমি পাবো যেখানে কে সমান হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, তাহলে এল সি সমান আমি কি পেলাম? এখানে এম কে স্কোয়ার বসালে এম এম কেটে যাবে, তাহলে এম ভি আর ইন্টু কে স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস 1। এরকম ডিরেক্ট ফর্মুলা ফেলে দিতে পারে, 4টে ফর্মুলা ডিরেক্ট ফেলে দেবে, নিয়ে জিজ্ঞাসা করবে যে কত হবে বলো। তাহলে এটা আমরা কি ক্যালকুলেট করলাম? এলসি। যদি তোকে ক্যালকুলেট করতে দিত কাইনেটিক এনার্জি কত, তাহলে কি করে ক্যালকুলেট করতিস? এই যে জেনারেল কেসে এটা 1 নাম্বার, আমরা পেলাম অ্যাঙ্গুলার মোমেন্টাম উইথ রেসপেক্ট টু সি। উইথ রেসপেক্ট টু ও যদি বলতো, তাহলে কে সমান 0 হয়ে যেত, তাহলে এই পার্টটা আর থাকতো না। সরি সরি, তখন আরটা 0 হতো, এই পার্টটা থাকতো না, শুধু ঘুরতো। শুধু ঘুরলে তখন ওই পার্টটা কেটে যেত। তার মানে তখন ক্যালকুলেশনে শুধুমাত্র এই পার্টটা নিতাম, আই ওমেগাটা, এমভিআরটা রাখতাম না। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে জেনারেল কেসে আমরা বার করলাম অ্যাঙ্গুলার মোমেন্টাম। যদি তোমাকে বার করতে দিত কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি কত, তাহলে কাইনেটিক এনার্জি যদি তোমাকে বলতো, কেউ জিজ্ঞেস করতো যে ও এর সাপেক্ষে বেশি হবে না সি এর সাপেক্ষে বেশি হবে, কার সাপেক্ষে বেশি হবে যদি জিজ্ঞেস করতো, বলো কি হবে? কে বললি সি এর সাপেক্ষে বেশি হবে? কে সি এর সাপেক্ষে বললি, কে ও এর সাপেক্ষে বললি বল? সি এর সাপেক্ষে কে বললি? কাইনেটিক এনার্জি কি? কাইনেটিক এনার্জি হচ্ছে একটা স্কেলার রাশি। এনার্জি স্কেলার রাশি নয়? তাহলে এটা কোনো বিন্দুর উপর নির্ভর করবে? তাহলে সর্বত্র সমান হবে, সব সময় একই থাকবে। তাহলে মনে রাখবে, যদি তোমাকে স্কেলার রাশি সম্বন্ধে জিজ্ঞেস করতে বলে, তাহলে তার মান সবসময় একই থাকবে। তোমাকে যদি বলে যে আহ, এই যে বিদ্যুতের টোটাল যে ভর, সেই ভরটা চাঁদ থেকে দেখলে কত লাগবে, একই হবে। তো ভর কোনোদিন চেঞ্জ হয় না। কাইনেটিক এনার্জি যারা স্কেলার রাশি, যাদের কোনো শুধুমাত্র একটা মান আছে, সেই মানটা তুমি যেখান থেকেই মাপো, যে বিন্দু সাপেক্ষেই মাপো,
সব সময় সব বিন্দু সাপেক্ষে একই হবে। তাহলে এটার মান কত হবে? তাহলে এটার মান কত হবে? এটার মান হবে দুটো কাইনেটিক এনার্জি। এখানে দুটো, যতগুলো গতি ও মোশন থাকবে ততগুলো কাইনেটিক এনার্জি থাকবে। এখানে কি করছে বডিটা? বডিটা ঘুরছে আবার এগোচ্ছে। তাহলে কাইনেটিক এনার্জির দুটো পার্ট থাকবে। কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জির দুটো পার্ট থাকবে। একটা হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি। এই করেছিলিস না করিসনি বল? কি রে? একটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর একটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। অঙ্কনা মনে পড়েছে? পড়বে কিন্তু, পরীক্ষায় যে কোনো জিনিস পড়তে পারে। এই কটা ফর্মুলা আমি এগুলো আগে করালাম কেন? তার কারণ আমরা প্রতিবারই মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করার পর যখন তোদের মাথাটা পুরো থিতু হয়ে যায়, তখন এইগুলো যখন করা হয় তখন মাথায় আর ঢোকে না। সেজন্য আমরা এই দিক থেকে শুরু করলাম, যেহেতু তোদের রিভাইজ করাবো বলে। তারপর মোমেন্ট অফ ইনার্সিয়া কতগুলো প্রবলেম করে নিলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? টোটাল কাইনেটিক এনার্জি সমান কত? টোটাল কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার কমন নিয়ে নিই। কমন নিলে এখানে 1 পড়ে থাকবে, হাফ ঢুকে গেল, আর এখানে হলো আই ওমেগা স্কোয়ার বাই এম ভি স্কোয়ার। এবার এখানে দেখো, এবার কন্ডিশন যদি আমি বসাই, এটা হচ্ছে ফর্মুলায় কোনো রকম কোনো এখানে নেই, কোনো গন্ডগোল নেই এখানে। কিন্তু যদি আমি কন্ডিশন বসাই যে রোলিং উইদাউট স্লিপিং, রোলিং উইদাউট স্লিপিং যদি কন্ডিশন বসাই, তাহলে সেক্ষেত্রে আমার বসবে ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। তাহলে বসালে আমি কি পাবো? এই যে ভি ওমেগা বাই ভি থাকবে, তাহলে এখানে যদি আমার থাকে ওমেগা বাই ভি, এটা হবে 1/r। তাহলে ওমেগা স্কোয়ার বাই ভি স্কোয়ারের জায়গায় 1/r স্কোয়ার লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমার টোটাল কাইনেটিক এনার্জি কত হবে? টোটাল কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার ইন্টু 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার। আই বাই এম আর স্কোয়ার সমান কি? আই বাই এম সমান কি? এটা কে স্কোয়ার নয়? আই ইকুয়াল টু এম কে স্কোয়ার হয়, রেডিয়াস অফ জাইরেশন বলি। তাহলে টোটাল কাইনেটিক এনার্জি সমান 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে টোটাল কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার ইন্টু 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এটা একই রকম ক্যালকুলেট করলাম। যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বলে 3 নাম্বার জেনারেল কেসে, মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সি, এই সি বিন্দুর সাপেক্ষে এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত? এই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা জানি আই। সি বিন্দুর সাপেক্ষে কত? দুটো প্যারালাল অ্যাক্সিস নিলাম। তাহলে আইসি সমান আমি বলতে পারি আইও প্লাস এম ইন্টু ডিস্টেন্স স্কোয়ার। এটা কি থিওরি? দুটো যদি সমান্তরাল অক্ষ হয় তাহলে এটা কি থিওরেম হবে? মনে আছে না নাই? বিদ্যুৎ মনে আছে? প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এটা ধর, এটা যদি এই দিক দিয়ে আমি তাকাই, তাহলে দেখতে পাবো বডিটা এরকম, এইটা হচ্ছে এইভাবে ঘুরছে। তাহলে এইটা হচ্ছে আই ও, ও বিন্দু, এইটা ধর সি বিন্দু, এইখানে আর একটা অক্ষ নিয়েছি। তাহলে এর চারিদিকে ঘুরলে আইও, এর চারিদিকে ঘুরলে কি হবে? তাহলে এটা যদি আই হয়, আইসি হয়, তাহলে আইসি ইকুয়াল টু আইও, যেহেতু অক্ষগুলো আলাদা, প্লাস, তাহলে আমরা কি জানি? আইজি সেন্টার অফ মাস, আইসিএম প্লাস এমডি স্কোয়ার হয়। তাহলে এখানে আইসিএম মানে আই জিরো, তাহলে এটা আই,
তাহলে আমি যদি বসাই, তাহলে আইসি সমান আমি পাবো আই প্লাস এম ইন্টু ডিস্টেন্স কত, রেডিয়াস অফ আর, তাহলে এম আর স্কোয়ার। তাহলে এখানে যদি আমি কমন নিই আই ইন্টু আই, যদি আমি কমন নিই তাহলে 1 প্লাস এম আর স্কোয়ার বাই আই হবে। তাহলে আই, এই যে এম বাই আইটাকে কি লিখতে পারি, 1 বাই কে স্কোয়ার লিখতে পারি, লিখতে পারি না, পারি না? তাহলে সেক্ষেত্রে আমরা আইসি সমান লিখি, আইসি সমান আমরা লিখতে পারি আই ইন্টু 1 প্লাস আর স্কোয়ার বাই কে স্কোয়ার। এই একটা জায়গায় খালি কে স্কোয়ারটা নিচে হবে, মনে রাখতে হবে এখানে কিন্তু কে স্কোয়ার ডিনোমিনেটরে আছে, নিচে আছে, হরে আছে, মোমেন্ট অফ ইনার্সিয়ায়। তো এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে। তাহলে এখান থেকে আমরা রিলেশন কি পেলাম, রিলেশন পেলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এর চেহারাটা অন্য ধরনের হতে পারে। ঠিক, এটা হলো রিলেশন 1। তাহলে রিলেশন 1 পেলাম অ্যাঙ্গুলার মোমেন্টামের। এবার টর্ক, রিলেশন 2 কার কার মধ্যে রিলেশন, এক নাম্বার হচ্ছে এতক্ষণ পর্যন্ত টর্ক বলিনি, টর্ক। 2 নাম্বার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। 3 নাম্বার হচ্ছে তোর ফোর্স এটসেট্রা। কোনটা বলতো বলে, ওটা হচ্ছে ব্যাক স্লিপিং, ওটা আমি বলে দিচ্ছি, বলে দিচ্ছি, ওটা মনে রাখিস, এটা বলে দিই। হ্যাঁ, রিলেশনটা তাহলে টর্ক হচ্ছে টাও ভেক্টর। তাহলে এখানে আমরা এখানে যে রিলেশন গুলো পাই সেটা টাও সমান হয় আই ইন্টু আলফা। 4 নাম্বার হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা। তাহলে যেমন আমরা নিউটনের সূত্র ক্ষেত্রে লিখি এফ ইকুয়াল টু এম ইন্টু এ, সিমিলার ফর্মুলা হচ্ছে টর্ক ইকুয়াল টু আই ইন্টু আলফা। তাহলে আবার এইটাকে আমরা যেমন এখানে লিখি এফ ইকুয়াল টু ডিপি ডিটি, এখানেও তাই, টাউ ইকুয়াল টু হচ্ছে ডিএল ডিটি। এটা হচ্ছে বেশি জেনারেল ফর্মুলা। এইটা হচ্ছে পিওর পিওর রোলিং এর ক্ষেত্রে যখন রোটেশন হচ্ছে, মানে কোন একটা বিন্দুর সাপেক্ষে যখন মোমেন্ট অফ ইনার্সিয়া টোটালটা জানা থাকবে তখন এটা। এবার কোন ক্ষেত্রে কোন জিনিসটা আমি ব্যবহার করব। আর একটা হচ্ছে টাউ সমান হচ্ছে আর ক্রস পি, আর ক্রস এফ। সব ফর্মুলা গুলো কিন্তু ইকুয়ালি অ্যাপ্লিকেবল, কখন কোনটা ব্যবহার করব এটা ইম্পর্টেন্ট। এই যে টাউ ইকুয়াল টু ডিএলডিটি এটা সর্বদা অ্যাপ্লিকেবল, সব ফর্মুলাই সব সময় অ্যাপ্লিকেবল, কিন্তু বুঝে সুঝে করতে হবে। ধর এখানে তোর বলে দিল এল ইকুয়াল টু কিছু টি এর ফাংশন বলে দিল টি স্কোয়ার প্লাস 2, নিয়ে বললো টি ইকুয়াল টু 5 সেকেন্ডে টর্ক সমান কত, টর্কের মান কত, তখন আমি পাতি ডেরিভেটিভ মেরে দেবো। এটা কোনো ধর আই ক্যাপ বা জে ক্যাপ কিছু একটা বলে দিল, তাহলে আমি ডেরিভেটিভ মেরে দেবো। সেক্ষেত্রে আমি টর্ক সমান কত পাবো, ডিএলডিটি পাবো। ডিএলডিটি মারলে কত হবে, এখানে এর ডাইরেকশন হবে, ডাইরেকশনের 2t হবে। তাহলে 2t যদি হয় টি ইকুয়াল টু বসাবো তাহলে 10 পাবো, তাহলে 10 ইউনিট পাবো টর্কের মান। এইটাই আমার জিজ্ঞেস করেছে। তো এই এই কেসে এরকম ইউজ করবো। যদি যদি আমাকে বলে যে সাপোজ এটা হচ্ছে কেস নাম্বার 1, কেস নাম্বার 2 ধর এরকম বলেছে যে এইটা হচ্ছে আমার মূল বিন্দু, এর সাপেক্ষে একটা বস্তু আছে, বস্তুটার এম ইকুয়াল টু বলেছে 5 কেজি। এই বস্তুটাকে ধর এক্স অক্ষ বরাবর 5 নিউটন ফোর্স দেওয়া হলো, নিয়ে এবার জিজ্ঞেস করেছে ও বিন্দু সাপেক্ষে
টর্ক কত? তাহলে এখানে বস্তুর ঘূর্ণন টুর্ণনের কোনো গল্প আছে? এখানে যে 5 কেজি ভর বলেছে, এটা পাতিবিন্দু ভর, পয়েন্ট মাস। তাহলে পয়েন্ট মাসের ক্ষেত্রেও কিন্তু একটা টর্ক অ্যাপ্লাই হয়, সেও কিন্তু ঘোরে। তাহলে আমরা এটা ক্যালকুলেট করবো কি করে? ক্যালকুলেট করবো, যে বিন্দু সাপেক্ষে বলেছে এটা হচ্ছে আমার আর ভেক্টর। তাহলে আর ভেক্টর যদি হয়, এটা অ্যাঙ্গেল বলে দেবে, এটা থিটা সমান বলে দেবে, ধর 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণে আছে। এখানে আর এর মান বলে দেবে 5 মিটার, ধর আর এর মান বলে দেবে 5 মিটার দূরে, 60 ডিগ্রি কোণে 5 মিটার দূরে এক্স ওয়াই তলে একটা বডি আছে। এটা হচ্ছে ধর এক্স, এটা ওয়াই, এটা জেড। পুরো কেসটা হচ্ছে এক্স ওয়াই তলে। তাহলে টাউ সমান কত হবে? তাহলে টর্ক সমান তখন ফর্মুলা অ্যাপ্লাই করব আর ক্রস এফ। কারণ তখন কোনো বিন্দু ভর পয়েন্ট মাসের জন্য নিজের অক্ষের সাপেক্ষে, একজন পয়েন্ট তার নিজের অক্ষের সাপেক্ষে কি ঘুরবে সেটা তখন আমরা ধরবো না। তার মানে ফর্মুলা কি? ফর্মুলা পাতি। তাহলে টাউ সমান হবে আর ইন্টু এফ ইন্টু সাইন থিটা। তাহলে আর মানে কি? যে বিন্দুর সাপেক্ষে তুমি ক্যালকুলেট করতে বলছো আর যে বিন্দুতে বিন্দু ভরটা আছে তাদের মধ্যে দূরত্ব, এখানে সেটা দিয়ে দিয়েছে 5 মিটার। তাহলে বসাও 5 মিটার, 5 মিটার। এফ মানে কি? প্রযুক্ত বল। তাহলে কত? 5 নিউটন। সাইন থিটা, থিটাটা মানে কি? আর ভেক্টর এবং এফ ভেক্টরের মধ্যে ডাইরেকশন। এইদিকে হচ্ছে এফ ভেক্টর আর এইদিকে হচ্ছে আর ভেক্টর। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে করেছে 60 ডিগ্রি, সেটাই হবে। তাহলে এখানে সাইন 60 ডিগ্রি বসিয়ে দাও। তাহলে এত নিউটন মিটার। তাহলে 5×5 = 25√3/2। তার মানে হচ্ছে তোমার 25√3/2, যা হবে তাই। তাহলে এটার অ্যান্সার হবে 25√3/2। বোঝা গেল কোন টাইমে কোনটা ইউজ করব? কোন টাইমে কোন ফর্মুলাটা ইউজ করব সেই সেন্সটা তৈরি হয়ে গেলেই হবে। পয়েন্ট মাস হলে আর ক্রস এফ, এটা আমরা ব্যবহার করব। এবার ধরে নাও এরপরে তোমাদের প্রবলেম দিয়েছে এরকম। এটা বোঝা গেল তো? এটা ক্লিয়ার? নেক্সট, ধরো তোমাদের এরকম প্রবলেম দিল যে সাপোজ টর্ক ডিএলডিটি, আচ্ছা আয়াল। তাহলে এবার ধরো বলে দিল এরকম একটা বডি আছে, কিছু একটা বডি আছে এরকম, কথার কথা একটা বডি আছে। এটা হচ্ছে তার অ্যাক্সিস। এই অ্যাক্সিসের রেসপেক্টে বডিটা একটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে। তাহলে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। কিন্তু বলেছে, কিন্তু বলছে যে এই ওমেগাটা আগে 2 র‍্যাড/সেকেন্ড থেকে 5 সেকেন্ডে 10 র‍্যাড/সেকেন্ড বা 12 র‍্যাড/সেকেন্ডে গেল। এই কথাটা বলে দিল। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা 2 র‍্যাড/সেকেন্ড থেকে 5 সেকেন্ডে 12 র‍্যাড/সেকেন্ডে গেল। তো এমনি এমনি তো যাবে না। র‍্যাড/সেকেন্ড মানে কি? ঘুরছে। আগে পার সেকেন্ডে 2 রেডিয়ান ঘুরছিল, এখন পার সেকেন্ডে 12 রেডিয়ান ঘুরছে। তাহলে নিশ্চয়ই তাকে কেউ এইভাবে ঘোরাচ্ছে। কাউকে ঘোরাতে গেলে তো এইভাবে ঘোরাতে হবে। তাহলে ঘোরাতে গেলে বা কেউ এই বরাবর হিট করছে, এখানে হিট করছে ফটফট করে, এইদিকে টানছে, এদিকে টানছে, এদিকে ঠেলছে, এরকম করছে। বা একদিকে ঠেলেই যাচ্ছে, বাড়ি মারছে ঠক 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 করে যাতে ঘোরে। যেমন করে আমরা চাকাকে ঘোরাই, বা হাতে ট্যানজেনশিয়াল ফোর্স দিচ্ছে। তাহলে ট্যানজেনশিয়াল ফোর্স দিলেই সেখানে একটা টর্ক আসে। তাহলে এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে, এবং বলে দেয়, ফোর্স টোর্স কিচ্ছু বলছে না, কিন্তু বলে দিয়েছে তার এই যে প্রদত্ত অ্যাক্সিস, ফর দ্য given axis the moment of inertia equal to I equal to, ধর বলে দিল এরকম 50 কেজি মিটার স্কোয়ার। এমআর স্কোয়ার হয়, কেজি মিটার স্কোয়ার। এবার তোকে কোশ্চেন করলো হাউ মাচ
torque is applied in that case? In this case, এই যে কেসটা, এই কেসে কতটা টর্ক অ্যাপ্লাই করা হয়েছে? তাহলে কি করে অ্যান্সার দেবো? এখানে দেখো ফোর্স বলা নেই, ফোর্স বলা নেই, রেডিয়াস বলা নেই, কিচ্ছু বলা নেই। তাহলে ফোর্স রেডিয়াস সংক্রান্ত যে ফর্মুলাগুলো, সেগুলো আমার কোনো রকম কোনো বলার প্রয়োজন নেই। তার মানে আমি এটাকে এরকম ভাবে ব্যবহার করতে পারি, অ্যাকচুয়াল ফর্মুলা থেকে। যখন কিছুই বলা থাকবে না, তখন অ্যাকচুয়াল ফর্মুলা থেকে ইউজ করব। অ্যাকচুয়াল ফর্মুলা কি? টর্ক ইকুয়াল টু আমরা জানি ডেল্টা এল বাই ডেল্টা টি। ডেল্টা এল মানে কি? এখানে নিজ অক্ষের সাপেক্ষে ঘুরছে। তার মানে এটাকে আমরা ইউজ করতে পারি আই ওমেগা টু মাইনাস আই ওমেগা ওয়ান বাই টি। এখানে টি বলা আছে 5 সেকেন্ড, ওমেগা টু এটা বলা আছে, ওমেগা ওয়ান বলা আছে। এবার এই সমস্ত না করে আমরা এইটা এখান থেকে আই যদি আমি কমন নিয়ে নিই, তাহলে কি আমি কি পাবো? সরি, টর্ক ইকুয়াল টু আই ইন্টু ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি। এটা কি? কৌণিক বেগের পরিবর্তনের হার মানে কি? কৌণিক ত্বরণ, কৌণিক বেগের ভরবেগ বলি, এই যে পার্টটা, এই যে পার্টটা, এটা হচ্ছে আলফা। তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি টর্ক ইকুয়াল টু আই ইন্টু আলফা। তাহলে পরীক্ষায় পড়ার সময় আমরা কি করে ক্যালকুলেট করবো? পাতি লিখবো টর্ক ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু আলফা সমান আই ইন্টু ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি। বাস বসিয়ে দেবো। এটা কত কেজি মিটার পার, কত আছে? 20। ওমেগা টু 12 মাইনাস 2/5, এত নিউটন মিটার। তাহলে এটা হচ্ছে 4 দিয়ে কেটে গেল। তাহলে 4 ইন্টু এখানে হলো 10, তাহলে সমান হচ্ছে 40 নিউটন মিটার। তাহলে কোন টাইমে কেমন ভাবে কোনটা ইউজ করব সেটা কিন্তু ইম্পর্টেন্ট। টর্ক ইউজ করার সময় 3খানা ফর্মুলা আছে। মোমেন্ট অফ ইনার্সিয়া ব্যবহার করার সময় অনেকগুলো ফর্মুলা আছে, আর দুটো রুল আছে। একটা রুল হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, একটা প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তো এই কটা দিয়েই কিন্তু পুরো রিজিড বডিটা কিন্তু চলছে। আর তোর যেটা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড স্লিপিং বলি, সেটা বলে দিই। এই পর্যন্ত বোঝা গেল তো? কিরে, চাপ হচ্ছে না তো? এগুলো কিন্তু এই ধরনেরই প্রশ্ন কিন্তু পড়বে পরীক্ষায়, বুঝলি তো? এই ধরনেরই কোশ্চেন পড়বে। আর কিন্তু মানে বিশাল চাপের কিছু পড়বে না, সেটা হচ্ছে ব্যাপার। মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে একখানা পড়া খুব উচিত। লাস্ট মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে কোশ্চেন প্রচন্ড ইম্পর্টেন্ট, পড়া উচিত এখন। আর হচ্ছে কনজারভেশন অফ মোমেন্ট অফ ইনার্সিয়া। আর একটা কনসেপ্ট হচ্ছে কনজারভেশন অফ মোমেন্ট অফ ইনার্সিয়া, অফ টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া। টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া নয়, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম, মোট কৌণিক ভরবেগের সংরক্ষণ। এটা কখন হয়? বলছে বাইরে থেকে আমরা যেহেতু এক্ষুনি দেখলাম টাউ ইকুয়াল টু ডিএল ডিটি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টাউ যদি 0 হয়, এক্সটার্নাল টর্ক যদি তোর 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডিএল ডিটি এটা 0 হবে। তার মানে এল হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এল কনস্ট্যান্ট মানে হচ্ছে আগে এবং পরে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কোন একটা ঘটনা ঘটার আগে আর পরে, বা আমি এখন দেখলাম আবার 10 মিনিট পর দেখলাম, 5 মিনিট পর দেখলাম, যদি কোনো এক্সটার্নাল টর্ক না ক্রিয়েট হয়, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম সর্বত্র, সব সময়, সর্বত্র নয়, সব সময় একটা নির্দিষ্ট অ্যাক্সিসের সাপেক্ষে একই থাকবে। তাহলে এখানে যদি ধর এগুলো এগুলো অনেক এক্সাম্পল আমরা করেছিলাম, যদি তোদের মনে থাকে। এক্সাম্পল করেছিলাম যে একটা মানে একজন কেউ ডান্সার এরকম ডান্স করছে, কোনো একটা ডাইসের মধ্যে দিয়ে ঘুরছে, এইভাবে ঘুরছে।
সে যদি হাতগুলো প্রসারিত করে দেয় তাহলে কি হবে? হাতটা যদি বড় করে দেয় তাহলে রেডিয়াস বেড়ে যাবে। হাত যদি বড় করে দেয় রেডিয়াস বেড়ে যাবে, কিন্তু তার তো মাস একই আছে। তাহলে রেডিয়াস যদি বেড়ে যায় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম মোমেন্ট অফ ইনার্সিয়া বেড়ে যাবে। আর মোমেন্ট অফ ইনার্সিয়া যদি বেড়ে যায় তাহলে তার ওমেগা কমে যাবে। কারণ কি? এল ইকুয়াল টু আবার হচ্ছে আই ইন্টু ওমেগা। তাহলে যদি এই কন্ডিশন থেকে ও হাতটা প্রসারিত করে দেয় তাহলে রেডিয়াস বেড়ে যাবে। তাহলে এই আই আবার হচ্ছে এম আর স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এম আর স্কোয়ার। তাহলে এল যদি কনস্ট্যান্ট থাকে, এল ইকুয়াল টু আই ওমেগা যদি হয়, তাহলে আর যদি বেড়ে যায় তাহলে আই বেড়ে যাবে, ওমেগা কমে যাবে। তো এই ধরনের যে কেসগুলো, যেমন ধরে নাও ড্যান্সার স্ট্রেচিং হ্যান্ড, স্ট্রেচিং হ্যান্ড এরকম করে হাত প্রসারিত করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হয়? এ যদি ঘোরে তাহলে এর ওমেগা কমে যাবে। তারপরে ধরে নাও পৃথিবী, একটা হাইপোথেটিক্যাল কেস আমরা সবসময় আলোচনা করি। হাইপোথেটিক্যাল কেস কি? যেটা কোনোদিন ঘটবে না। হাইপোথেটিক্যাল কেস হচ্ছে যে পৃথিবী এখন আছে, গোলক ধরে নিয়েছো যে এম মাস আছে, রেডিয়াস আর। হঠাৎ করে সাডেনলি যদি এরকম হয় যে এর এম মাসই থেকে গেল, কিন্তু রেডিয়াসটা হয়ে গেল ধরে নাও R1, যে R1 ইকুয়াল টু হচ্ছে R/N। তার মানে এই রেডিয়াসটা আগের যে রেডিয়াস ছিল সেখান থেকে ঝপ করে এন ভাগ হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে দিনের দৈর্ঘ্য কত হবে? পৃথিবীর রোটেশন কেমন হবে? এই সমস্ত জিনিস সম্বন্ধে আমাদের জিজ্ঞাসা করা খুব শখ। তাহলে এখানে দেখো রেডিয়াস কমে গেল, রেডিয়াস কমে গেল। তাহলে রেডিয়াস কমে গেলে মোমেন্ট অফ ইনার্সিয়া কমে যাবে। মোমেন্ট অফ ইনার্সিয়া যদি কমে যায় তাহলে ওমেগা বম্বা করে ঘুরতে বেড়ে যাবে। এবার ওমেগা যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে টাইম পিরিয়ড কমে যাবে। তো আমরা এখানে ক্যালকুলেশন কি করেছিলাম? এটা ছিল ইনিশিয়াল, এটা হলো ফাইনাল। তাহলে ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে I1 ইন্টু ওমেগা 1, এখানে হচ্ছে I2 ইন্টু ওমেগা 2 অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর পৃথিবীকে স্ফিয়ার যদি আমি ধরে নিই তাহলে এখানে আমি লিখতে পারি I1 সমান 2/5 এম আর স্কোয়ার। আর এখানে লিখতে পারি 2/5 এম তো একই থাকলো, মাস তো হওয়া হয়নি, এম ইন্টু R/N এর হোল স্কোয়ার। এখানে ওমেগা 2, এখানে ওমেগা 1 সমান করে আমরা দেখেছি কি? এরকম দেখেছি I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2। এই যে কন্ডিশনটা আমরা লিখলাম, এটা কে লিখতে অধিকার দিল? এটা দিল ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। কারণ পৃথিবীর উপর কোনো এক্সটার্নাল টর্ক প্রয়োগ হয়েছে কিনা কেউ আমাকে বলে দেয়নি এবং হয়নি, হঠাৎ করে হয়েছে, মানে দেয়ার ইজ নো স্কোপ অফ অ্যাপ্লাইং সাম ফোর্স অর মানে এক্সটার্নাল টর্ক। তাহলে সেক্ষেত্রে আমরা এরকম ফর্মুলা ইউজ করবো। এটা ইনিশিয়াল, তাহলে 2/5 এম ইন্টু আর স্কোয়ার ইন্টু ওমেগা 1। ওমেগা 1 মানে কি? ওমেগা 1ই রাখি, সমান হচ্ছে 2/5 এম একই আছে, আর এর জায়গায় হয়ে গেল R/N এর হোল স্কোয়ার ইন্টু ওমেগা 2। তাহলে 2/5 এম কেটে গেল। তাহলে এখান থেকে আমি পেলাম আর আবার আর স্কোয়ার কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো? ওমেগা 1 সমান ওমেগা 2 বাই এন স্কোয়ার। তাহলে ওমেগা 1 মানে কি? ওমেগা 1 মানে হচ্ছে 2 পাই বাই T1 সমান 2 পাই বাই T2 ইন্টু 1/n স্কোয়ার। এবার বলতো দেখি, এখন আমাদের পৃথিবীর T1 কত? নিজের অক্ষের সাপেক্ষে যখন ঘুরছে সেটা কত? কতক্ষণ লাগে এক পাক ঘুরতে, নিজের অক্ষের চারিদিকে ঘুরতে আহ্নিক গতিতে? 24 ঘন্টা। তাহলে 2 পাই কাটা, এটা 24 ঘন্টা। তাহলে T2টা ওইদিকে, T2 সমান, T2 এইদিকে এলো, এটা 24টা, T2টা এইদিকে এলো, 24টা উপরে চলে গেল। তাহলে T2 সমান এখন কত হবে? সেটা আগে ছিল 24 ঘন্টা, বা এখন হয়ে গেল এন স্কোয়ার, এত ঘন্টা। তাহলে যদি অর্ধেক হয়ে যায়, আর যদি তোমাকে বলে এখান থেকে আমরা কি পেলাম? ওমেগা 2 সমান ওমেগা 1 ইন্টু এন স্কোয়ার। তো এতদিন ধরে পরীক্ষায় এইটা পড়ে সব সময়, টাইম পিরিয়ড 1/n স্কোয়ার হারে বেড়ে গেল, কিন্তু কৌণিক বেগ যে এন স্কোয়ার গুণ বেড়ে গেল, এইটা কিন্তু পরীক্ষায় আসার চান্স আছে, সেটা ইম্পর্টেন্ট। কৌণিক বেগ, তাহলে কোশ্চেন এরকম দিতে পারে,
প্রবলেম এরকম দিতে পারে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি will increase m times when radius decreases to r by 3. m সমান কত? অ্যাঙ্গুলার ভেলোসিটি বলছে ইনক্রিজ করবে m টাইমস, ইনক্রিজ টু m টাইম, উইল ইনক্রিজ টু m টাইমস, m গুণ বৃদ্ধি পাবে, m গুণে বৃদ্ধি পাবে যখন রেডিয়াস কমে যাবে r বাই 3। তাহলে কি করবে? তাহলে আমরা জানি ওমেগা নিউ, এখন যেটা ওমেগা সেটা হচ্ছে ওমেগা 0 ইন্টু এন স্কোয়ার। তাহলে এখানে এন সমান কত? এন কি থেকে বেরিয়েছে? r1 সমান r বাই এন বেরিয়েছে। তাহলে এখানে এন সমান কত? এন সমান কত? 3। তাহলে এন সমান এখানে 3, কারণ কত ভাগ হয়েছে? 1/3 অংশ হয়েছে, তাহলে এন সমান 3 হবে। তাহলে ওমেগা নিউ সমান হবে ওমেগা 0 ইন্টু 3 স্কোয়ার, তাহলে 9 ওমেগা 0। তাহলে এটা কত গুণ বৃদ্ধি পেয়েছে বলেছে? m টাইমস, তাহলে এটাই m। তাহলে m ইকুয়াল টু 9। এই কোশ্চেনটা পড়তে পারে, একই কনসেপ্ট, কিন্তু এখানে জিজ্ঞেস করলো কৌণিক বেগ সম্বন্ধে, আগে জিজ্ঞেস করতো পর্যায়কাল সম্বন্ধে, কতক্ষণ সময়ে এক পাক ঘুরবে সেই সম্বন্ধে জিজ্ঞেস করতো। ওকে, এ কি বোঝা গেল সবারই? টি কমবে, বা টি যেহেতু কমে গেছে তাহলে ওমেগা বাড়বে। তো এটা কিন্তু দেখে নিস যে কি বলেছে কোশ্চেন। এখান থেকে আমরা অনেক অঙ্ক করেছিলাম, ওগুলো একটু দেখে নিস। এবার যদি আমরা চলে আসি যে ধর স্লিপিং, ওই যেটা তোর কন্ডিশন, স্লিপিং দুই ধরনের হয়। একটা হচ্ছে ফরওয়ার্ড স্লিপিং, আর হচ্ছে ব্যাকওয়ার্ড স্লিপিং। মানে আমরা যখন পড়াশোনা করছি রোলিং উইদাউট ফ্রিকশন, আর একটা কেস হয়, এটা হচ্ছে ফরওয়ার্ড স্লিপিং। ব্যাকওয়ার্ড স্লিপিং আর একটা হয় রোলিং উইদাউট ফ্রিকশন, মানে না পিছলে, না পিছলে, না পিছলে রোলিং ঘূর্ণন, এইটা। আর এইটা হচ্ছে যাওয়ার সময় সামনে দিকে হরকে যাওয়া, সামনে দিকে পিছলে যাওয়া, আর এটা হচ্ছে পেছনের দিকে পিছলে যাওয়া। তাহলে কখন এই ধরনের ঘটনা ঘটবে? পেছনের দিকে পিছলে যাওয়া। তাহলে আমরা এই যে তিনটে কেস, এটা 1 নাম্বার কেস, এটা 2 নাম্বার কেস, এটা 3 নাম্বার কেস, এই তিনটে কেস কখন কোনটা ঘটে সেটা আমরা দেখব। 1 নাম্বার, প্রথম কেসে দেখব যে সমবেগে যাওয়ার সময়, তাহলে কেস এ বা কন্ডিশন 1, সমবেগে, সমবেগে যাওয়ার সময় তিনটে কেস কখন আসে সেটা দেখব। তাহলে একটা রাস্তা আঁকবো, একটা বডি আঁকবো, রাস্তার মধ্যে একটা বডি আঁকলাম। এইবার এখানে ভি স্পিডে যাচ্ছে, আর এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ওমেগা, আর এই যে পয়েন্ট যেখানে টাচ হয়েছে সেই পয়েন্টটা হচ্ছে সি। এবার আমাকে বলো তো দেখি, সি বিন্দুতে এটা রেডিয়াস হচ্ছে আর, যদি তাৎক্ষণিক বেগ কেউ জিজ্ঞেস করে তাহলে এখানে সি বিন্দু, এটা ও বিন্দু, এটা ধরে নাও এ বিন্দু, তাহলে এ বিন্দু, ও বিন্দু, সি বিন্দু, এই তিনটে বিন্দুর মধ্যে তাৎক্ষণিক বেগ, মানে হঠাৎ যখন তাকাচ্ছি তখন বেগ কোন বিন্দুতে সব থেকে বেশি? ওতে, এতে না সিতে? কেন?
এ কি বোঝা গেল? এটা কি বুঝতে পারলি? একটা হচ্ছে ওমেগা ইন্টু আর হচ্ছে বেগ ঘোরার জন্য, আর একটা হচ্ছে বেগ। ধর তুই ঘুরতে 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 যেতে যাচ্ছিস, তাহলে সেন্টার অফ মাসের যে ভেলোসিটি, এটা তো সেন্টার অফ মাসের ভেলোসিটি। তাহলে এই ভেলোসিটি প্রতিটা পয়েন্টে থাকবে, এটা থেকে কেউ রক্ষা পাবে না। প্রতিটা পয়েন্টে সেই ভেলোসিটি থাকবে, কিন্তু যেহেতু ঘুরছে, তার ঘোরার জন্য একটা স্পিড থাকবে ওমেগা ইন্টু আর। ওপরের পয়েন্টে দেখ, ওমেগা ইন্টু আর এইদিকে কাজ করছে, এখানে দেখ ওমেগা ইন্টু আর এই বরাবর কাজ করছে, আর এখানে ওমেগা ইন্টু আর এই বরাবর কাজ করছে, এখানে উপরের দিকে কাজ করছে। তার মানে তাৎক্ষণিক বেগ যদি আমরা বলি, তাহলে ও বিন্দুতে যদি আমরা বলি সেন্টার অফ মাস এ ও বিন্দুতে, তাহলে আর তো জিরো, তাহলে এখানে কোনো ওমেগা আর কম্পোনেন্ট নাই। তাহলে এ বিন্দুতে যদি আমরা বলি তাৎক্ষণিক বেগ কত, ভি প্লাস ওমেগা আর। ও বিন্দুতে যদি আমি বলি তাৎক্ষণিক বেগ কত, তাহলে শুধু ভি, কারণ এটা সেন্টার অফ মাস। এইটা যদি পি বিন্দু হয়, পি বিন্দুতে তাৎক্ষণিক বেগ কত, ধারে ধরেছি, তাহলে হবে রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ওমেগা আর এর হোল স্কোয়ার, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। কেন? ভি এইদিকে, ওমেগা আর নিচের দিকে, তাহলে যোগফল এইরকম হবে, হবে না? হবে না? সি বিন্দুতে যদি আমি বলি, তাহলে দেখো ভি হচ্ছে ডান দিকে, ওমেগা আর হচ্ছে বাঁ দিকে, তাহলে এটা কত হবে, ভি মাইনাস ওমেগা আর হবে না? বুঝতে পারলি না? আবার ছবি এঁকে আরেকবার বলবো। অঙ্গনা, বিদ্যুৎ। হ্যাঁ, এটার জন্যেই সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে নিচের পয়েন্টটায় দেখতে পাচ্ছি বেগ প্রচন্ড কম, আর ওপরে বেগ প্রচুর বেশি যোগ হয়ে যাচ্ছে। তাই নিচের পয়েন্টের যে সাইকেলের স্পোক, সেগুলো সব সময় দেখা যায়। উপরের পয়েন্টে সাইকেলের স্পোক গুলো ভালো করে দেখা যায় না যদি ঘুরতে থাকে। কোনটা? এগুলোর হ্যাঁ থাকবে তো, থাকবে। এগুলো ইম্পর্টেন্ট। দেখ আমরা যেগুলো ক্লাসে আলোচনা করেছি, সেগুলো কোনোটাই আমি টাইম পাস করিনি। মানে সত্যি কথা বলছি যে কোনোটাই টাইম পাস নয়, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। কিন্তু যেটা সব থেকে শোক এবং দুঃখের ব্যাপার এবং খুব প্র্যাকটিক্যাল ব্যাপার, সেটা হচ্ছে টু বিকাম এ ডক্টর, ফিজিক্সের যে বিভৎস খরা নলেজ লাগে তা কিন্তু নয়। কিন্তু ফিজিক্স না জানলে একটা সাউন্ড নলেজ থাকে না। ডাক্তারি যে সে হবে, তার সাউন্ড নলেজ থাকে না। তার জন্য সাপোর্টিং ভাবে ফিজিক্সটাকে রাখা হয়। তাই ফিজিক্সের কোশ্চেন কিন্তু প্রচন্ড জলের মতন হয়, এবং এটা হওয়া উচিত। যতটুকু টাইম পাবি বায়োলজি ফায়োলজি কেমিস্ট্রি ফেমিস্ট্রি করার পর, যতটুকু টাইম পাবি প্রতি 2 মিনিটে একটা করে ফিজিক্স পারবি, মানে পারা উচিত। দেখো, তার মানে এখানে একটা জিনিস আমি এক্সট্রা কনসেপ্ট দিলাম। এখানে আমি প্রতি আলাদা আলাদা পয়েন্ট আরেকবার আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা পি পয়েন্ট। তাহলে এখানে এখানে প্রত্যেকের ইনস্ট্যান্টেনিয়াস বেগ চেয়েছি। এখানে এটা বলেই দিয়েছি যে ভি বেগে যাচ্ছে, এটা ভি বেগে যাচ্ছে, মানে এও ভি বেগে যাচ্ছে, এও ভি বেগে যাচ্ছে, এও ভি বেগে যাচ্ছে। যদি ফেঁচড়ে পিছলে যেত তাহলে এরকম হতো, কিন্তু এর সাথে অ্যাডিশন করে দিয়েছি কি, এর রোটেশন, এই বরাবর রোটেশন। তাহলে এখানে ওমেগা আর অ্যাড হচ্ছে এইদিকে, এখানে ওমেগা আরটা ট্যানজেনশিয়ালি হয়, এই বরাবর হবে, এখানে ওমেগা আরটা এই বরাবর হবে, এখানে ওমেগা আরটা এই বরাবর হবে। সেন্টারে কোনো ওমেগা আর নেই, কারণ এক্ষেত্রে রেডিয়াস জিরো। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস যে স্পিড, সেই স্পিড আমরা দেখছি অ্যাট এ, এটা হচ্ছে ওমেগা ভি প্লাস ওমেগা আর। অ্যাট ও, এটা হচ্ছে শুধু ভি, কারণ এটা সেন্টার অফ মাস। অ্যাট পি, এই যে পি বিন্দু, এটা হচ্ছে রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, কারণ এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, আর অ্যাট সি সমান হবে ভি মাইনাস ওমেগা আর। এবার বলো, এই বডিটা পিছলালে কোন পয়েন্টটা পিছলাবে?
এবার আমি জিজ্ঞাসা করছি বডি যদি পিছলায় তাহলে কোন জায়গাটা পিছলে যায়? তুমি যদি স্লিপ কাটো, তোমার স্লিপ কাটার জন্য কেউ কি বলে যে ভালো টুপি পরো তুমি স্লিপ কাটবে না? ভালো চটি পরো। তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্ট স্লিপ করে যায়। স্লিপ করার জন্য তাহলে স্লিপিং হবে, স্লিপিং ইজ অলওয়েজ অ্যাট সি, টাচিং পয়েন্ট। এবার তুমি বলো তো দেখি, এই যে টাচিং পয়েন্টটা, এটা কি একটা নির্দিষ্ট বিন্দু? টাচিং পয়েন্টটা কি একদম টাইম অনুযায়ী ভ্যারি করবে? কারণ এ এখন টাচিং পয়েন্ট, ঘুরে যখন আসবে এ টাচিং পয়েন্ট হবে, এ টাচিং পয়েন্ট হবে, এ টাচিং পয়েন্ট হবে। কিন্তু ওই বিন্দুটা একটা স্পেশালিটি আছে যে ওই বিন্দুর ক্ষেত্রে দুখানা বেগ একটা পাচ্ছে। একটা ডান দিকে পাচ্ছে নিজের বেগের জন্য, আর বাঁ দিকে পাচ্ছে তার ঘূর্ণনের জন্য। এবার বল, তার ঘূর্ণন বেগ যদি কম হয়, বেগ যদি বেশি হয়ে যায়, ভিটা যদি বেশি হয়, ও সামনের দিকে ফস করে পিছলে যাবে না? এর নিচের যে পয়েন্টটা, এই নিচের পয়েন্টের ডান দিকে একটা বেগ আছে, বাঁ দিকে একটা ঘূর্ণনের জন্য বেগ আছে, ইনস্ট্যান্টেনিয়াস। তাহলে যদি যদি ডান দিকের বেগটা বেশি হয়ে যায়, কোন দিকে পিছলাবে তাহলে? তাহলে ফরওয়ার্ড স্লিপিং হবে। আর ভি কম, আমি যদি চরম স্পিড দিয়ে ঘুরিয়ে দিই, তখন কোন দিকে পিছলাবে? তাহলে আর আর যদি দুটো সমান হয়, পিছলাবে না, তাহলে গড় 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 করে গড়িয়ে যাবে। রোলিং উইদাউট স্লিপিং হবে, রোলিং উইদাউট স্লিপিং হবে, স্লিপ হবে না। তাহলে এই কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি তিনটে কন্ডিশন হতে পারে: ভি গ্রেটার দেন ওমেগা আর অ্যাট সি, ভি লেস দেন ওমেগা আর ভি ইকুয়াল টু ওমেগা। এই কন্ডিশনে আমরা প্রথম কন্ডিশনে দেখতে পাচ্ছি নিচের যে সি পয়েন্ট আছে, এইদিকে ভি আর এইদিকে ওমেগা আর। তাহলে নেট স্লিপিং যেটা হবে সেটা সামনের দিকে হবে, ইন ফরওয়ার্ড ডাইরেকশন। তাহলে এইটা হচ্ছে ফরওয়ার্ড স্লিপিং। আর এখানে দেখতে পাচ্ছি ভিটা ছোট, ওমেগা আর বড়। তাহলে এইটা নেট নেট ব্যাকওয়ার্ড স্লিপিং। আর এখানে দেখতে পাচ্ছি একদম সমানে সমানে সমান, ওমেগা আর যতটা ভি ততটা। তাহলে সি পয়েন্টটা কি? সি পয়েন্টটা ইজ ইনস্ট্যান্টেনিয়াসলি অ্যাট রেস্ট। যদি নিচের পয়েন্টটা তাৎক্ষণিকভাবে যখন নিচে যাবে, নিচের পয়েন্টটা যখন নিচে যাবে তখন তাৎক্ষণিকভাবে স্থিরে থাকে, তাহলে আমরা বলবো যে সেখানে নো স্লিপিং, নো স্লিপিং, অনলি রোলিং উইথ মোশন। তাহলে মোশন থাকছে প্লাস রোলিং হচ্ছে। এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে আমরা কি বলি? এই কন্ডিশনটাকে আমরা বলি রোলিং উইদাউট স্লিপিং। রোলিং উইদাউট স্লিপিং। বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে এই কেসটা আমরা কিসের ক্ষেত্রে আলোচনা করেছিলাম? এই কেসটা আমরা আলোচনা করেছিলাম শুধুমাত্র স্পিডের ক্ষেত্রে, ইউনিফর্ম স্পিডের ক্ষেত্রে। এটা ফোর্স দিয়ে দিতে পারে, অ্যাক্সিলারেশন দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কি হবে? তাহলে কন্ডিশন ওয়ান যেটা আমরা বলেছিলাম, কন্ডিশন বলেছিলাম এই স্লিপিং, ফরওয়ার্ড স্লিপিং, ব্যাকওয়ার্ড স্লিপিং এর কন্ডিশন দিয়েছিলাম। কন্ডিশন এরকমও হতে পারে উইথ, আগেরটা ছিল উইথ কনস্ট্যান্ট স্পিড, তাহলে উইথ অ্যাক্সিলারেশন যদি আমি বলি, মানে এক্ষেত্রে ধরে নাও বডিটা যাচ্ছে এরকম করে, এখানে এর ত্বরণ আছে এ, এ হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে ট্রান্সলেশনাল ত্বরণ, সেন্টার অফ মাসের ত্বরণ, সেন্টার অফ মাসের ত্বরণ। আর একটা অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার ত্বরণ আছে আলফা, আলফাটা হচ্ছে কৌণিক ত্বরণ।
তাহলে দেখ, এইটা যেহেতু সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন ছিল, এই পয়েন্টেও থাকবে, এই পয়েন্টেও থাকবে, এই পয়েন্টেও থাকবে, এই পয়েন্টেও থাকবে, সব জায়গায় এ থাকবে, প্রতিটা জায়গায় এটা এ থাকবে। কিন্তু যেহেতু এটা ঘুরছে, তার জন্য এই দিকে থাকবে আর ইন্টু আলফা, এখানে থাকবে প্লাস আর ইন্টু আলফা। তাহলে এটা এ পয়েন্ট, এটা ও পয়েন্ট, এটা পি পয়েন্ট, এটা যদি সি পয়েন্ট বলি, তাহলে আমরা অ্যাট এ আমরা বলবো নেট অ্যাক্সিলারেশন কত। তাহলে নেট অ্যাক্সিলারেশন কত যদি আমি বলি, নেট অ্যাক্সিলারেশন অ্যাট এ মানে টপ পয়েন্টে হবে এ প্লাস আলফা ইন্টু আর। অ্যাট ও কত হবে, ওতে আলফা আর এর কোনো গল্প নেই কৌণিকের, তাহলে শুধু এ। অ্যাট পি তে কত হবে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার আর স্কোয়ার, যেমন করলাম বেগের ক্ষেত্রে। আর অ্যাট সি তে কত হবে, এটা হবে এ মাইনাস আর আলফা। এটা কি হ্যাঁ কি না? তো ঘুমি বলি নাকি? ঠিক আছে, ঘুমি বললো। তাহলে এবার এই সমস্ত কেসগুলো আমরা পড়াশোনা করলাম, কিন্তু আমাদের জানতে হবে যে স্লিপিং কোথায় করে। স্লিপিং সি বিন্দুতে করে। তাহলে সি বিন্দুটাকে আমরা এক্সট্রা চর্চা করব। এবার অ্যাট সি আমরা দেখতে পাচ্ছি যে এ বেশি হয়ে যেতে পারে আলফা এর চেয়ে। অ্যাট সি আমরা দেখতে পারি আলফা আরটা এর চেয়ে বেশি হতে পারে। আবার অ্যাট সি দেখতে পারি দুটো সমান হতে পারে। তাহলে এখানে অ্যাট সি যদি আমরা বলি, তাহলে ১ নাম্বার কেস হতে পারে এ ইজ গ্রেটার দ্যান আলফা আর। ২ নাম্বার হতে পারে এ ইজ লেস দ্যান আলফা আর। আর ৩ নাম্বার হতে পারে এ ইকুয়াল টু আলফা আর। তাহলে এইটা মানে হচ্ছে এই নিচের যে পয়েন্ট, তার এখানে আছে এ আর এইদিকে আছে আলফা আর। তার মানে খুব বেশি ত্বরণ নেই, কৌণিক ত্বরণ নেই। তাহলে এটা ফরওয়ার্ড স্লিপিং উইথ অ্যাক্সিলারেশন হবে। ফরওয়ার্ড স্লিপিং উইথ অ্যাক্সিলারেশন, ত্বরণ নিয়ে সামনের দিকে হড়কে যাওয়া। আর এটা কি হবে, আলফা আরটা বেশি আর এইদিকে এটা কম। তাহলে এটা হবে ব্যাকওয়ার্ড স্লিপিং উইথ অ্যাক্সিলারেশন। স্লিপিং উইথ অ্যাক্সিলারেশন। আর এইটা যদি সমান হয় আলফা আর এ, তাহলে এটা হবে নো স্লিপিং। তার মানে কি? তার মানে আমি এখানে বলতে পারি এই যে মোশনটা ৩ নাম্বারের কেসের এই মোশনটা, এইটাই হচ্ছে আমার রোলিং উইদাউট স্লিপিং উইথ অ্যাক্সিলারেশন। তাহলে মোশন এ বডি ইজ accelerating without accelerating and rolling without slipping. মানে এটাকে ভালোভাবে কি বলবো, an accelerating body is rolling without friction. ঘুরতে ঘুরতে ত্বরণ নিয়ে যাচ্ছে কিন্তু তলার পয়েন্টটা পিছলে যাচ্ছে না। এই সম্বন্ধে দুটো কনসেপ্ট হলো, একটা বেগ নিয়ে যেতে পারে, একটা ত্বরণ নিয়ে যেতে পারে। তাহলে অ্যাক্সিলারেটেড ক্ষেত্রেও স্লিপিং হতে পারে, বেগ নিয়ে গেলেও স্লিপিং হতে পারে। স্লিপিং নিচের পয়েন্টে হয়, তার ৩টে কন্ডিশন থাকে। ৩টে কন্ডিশনের ক্ষেত্রে আমরা আলোচনা করলাম। আর উপর আর নিচের পয়েন্টে আমরা ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড স্লিপিং ক্যালকুলেট করলাম, বুঝলাম। আর একটা জিনিস কি দেখলাম, উপরের পয়েন্টে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অ্যাক্সিলারেশন বেশি হয়, আর নিচের পয়েন্টে 0 হয় যদি উইদাউট স্লিপিং হয়। এই পর্যন্ত বোঝা গেল? ওকে। এবার আর একটা কন্ডিশন বলে দিই, তারপরের দিন না হয় আমরা শুধুমাত্র মোমেন্ট অফ ইনার্সিয়া করব। সেটা হচ্ছে যে মোশন রোলিং without sleeping on an inclined plane.
একটা ইনক্লাইন প্লেন আছে, যার ইনক্লাইনেশন হচ্ছে থিটা। এখানে একটা বডি আছে, সেই বডিটা এই বরাবর আসছে, তার বেগ হচ্ছে ধরে নাও ভি। আর সে এখান থেকে শুরু করলো ইউ ইকুয়াল টু 0 কথার কথা, আর এখানে এলো, তখন তার বেগ হলো ভি। আর তার এই যে মোমেন্ট অফ ইনার্সিয়া আই হেন তেন এগুলো রেডিয়াস আর এগুলো ধরে নিলাম। আর এই যে হাইটটা নামলো, সেই হাইটটা ধরে নাও এইচ। এইচ হাইট নিচে নামলো, তাহলে এইচ হাইট নিচে নামলে কি হবে? তার পোটেনশিয়াল এনার্জি কমে যাবে, কমবে না? কমবে না? এইচ হাইট নিচে নেমে গেল, তাহলে পোটেনশিয়াল এনার্জি কমলো। পোটেনশিয়াল এনার্জি কমলে তার কাইনেটিক এনার্জি বাড়বে। ঠিক এই যে গল্পটা এখানে আমরা দেখতে পেলাম, এই দিক থেকে এই দিকে যেহেতু ও যাচ্ছে, এই দিক থেকে এই দিকে, তাহলে অ্যালং ডাউন দা ইনক্লাইন প্লেন, ইনক্লাইন প্লেন যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো এইচ ড্রপস, এইচ ড্রপ করে যায়। তার মানে এমজি এইচ, যেটাকে আমরা বলি মেকানিক্যাল এনার্জি, সেটা ড্রপ করে যায়। এমজি এইচ যদি ড্রপ করে যায়, তাহলে পোটেনশিয়াল এনার্জি কমে যায়, তার মানে হচ্ছে কাইনেটিক এনার্জি বেড়ে যায়। তাহলে কাইনেটিক এনার্জি এখানে কি কি? একটা হচ্ছে স্পিডের জন্য কাইনেটিক এনার্জি পাবে, সেন্টার অফ মাসের জন্য এক্ষুনি যেটা বললাম, আর একটা হচ্ছে ঘোরার জন্য পাবে। তাহলে সেটা কি করে ক্যালকুলেট করব, সেটা আমরা দেখে নিই। ইনস্ট্যান্টেনিয়াসলি কত বেগ হবে যদি জিজ্ঞেস করে, তাহলে এই কাইনেটিক এনার্জি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ট্রান্সলেশনাল, আর একটা হচ্ছে রোটেশনাল। তাহলে আমরা দেখি, তাহলে mgh যেটা কমলো সেটা সমানই হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এখানে হাফ এম ভি স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই, তাহলে আমি কি পাবো? এখানে 1 প্লাস আই ওমেগা স্কোয়ার বাই এম ভি স্কোয়ার। এবার এখানে কন্ডিশন দেবে রোলিং উইদাউট স্লিপিং, যেটা বলছিলাম, রোলিং উইদাউট স্লিপিং। তাহলে আমরা রোলিং উইদাউট স্লিপিং একটা তাৎক্ষণিক জায়গায় কি হবে? ভি ইকুয়াল টু ওমেগা আর হবে, আর আলফা ইকুয়াল টু এ আর হবে। তাহলে এইটা দেখ, এই জায়গায় 1/r² হবে। তাহলে 1/r² হলে এটা কত দাঁড়াবে? mgh, সরি mgh। তাহলে mgh সমান কি দাঁড়াবে? হাফ এম ভি স্কোয়ার ইন্টু 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার। এবার আই বাই এম মানে হচ্ছে কে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি mgh সমান হাফ এম ভি স্কোয়ার ইন্টু 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এম যদি কেটে যায়, তাহলে এখানে ভি স্কোয়ার সমান দেখ 2gh বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে ভি সমান কত হবে? রুট ওভার অফ 2gh ডিভাইডেড বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। হ্যাঁ কি না? বুঝতে পেরেছো না পারোনি? বুঝতে পেরেছো তো? তো এই যে কন্ডিশন গুলো, এই কন্ডিশন গুলো জিজ্ঞেস করে, আবার জিজ্ঞেস করবে যে কত ফ্রিকশন লাগবে এই ক্ষেত্রে। এবার এই যে কে এর মান সব ক্ষেত্রে আলাদা হবে। যদি বলে ডিস্ক, যদি বলে, তাহলে আমি জানি আই সমান হচ্ছে হাফ এম আর স্কোয়ার। তাহলে কে সমান কত? তাহলে এম কে স্কোয়ার সমান হচ্ছে এম কে স্কোয়ার সমান হাফ এম আর স্কোয়ার। তাহলে এম কেটে দে, তাহলে এখানে কে কে স্কোয়ারের জায়গায় বসিয়ে দিবি হাফ, বা হাফ আর স্কোয়ার। তাহলে হাফ আর স্কোয়ার বসালে এটা হাফ হবে। যদি স্ফিয়ার বলে, তাহলে এই হাফের জায়গায় হবে 2/5 এম আর স্কোয়ার। হলো স্ফিয়ার বললে 2/3 হবে। রিং বললে শুধু এম আর স্কোয়ার হবে। ঠিক না? ঠিক নয়? এগুলো বুঝিয়ে দেবো। নেক্সট জিজ্ঞেস করবে এই যে কেসটায় এই ইনক্লাইন প্লেনে রিকোয়ার্ড ফ্রিকশন কত? রিকোয়ার্ড ফ্রিকশন কত? কত ফ্রিকশন দরকার যার জন্য ও রোলিং উইদাউট স্লিপিং করতে পারবে? তাহলে আমার দেখতে হবে এই বরাবর জি সাইন থিটা কাজ করে না করে না? ত্বরণ
করে তো না করে না? জি সাইন থিটা, কোনো একটা বস্তু এরকম থাকলে, আর এই বরাবর আমার কি কাজ করবে? মিউ জি কস থিটা, মিউ এম জি কস থিটা, এটা হচ্ছে ফ্রিকশন। এই ফ্রিকশনটা তোমাকে টর্ক দেবে। নিচের দিকে টেনে দিলে কি হবে? এই বরাবর ঘোরাবে না? তাহলে এ সমান, এদিকে এ সমান জি সাইন থিটা, আর এটা হচ্ছে মিউ জি কস থিটা। তাহলে এক্ষেত্রে আমরা ক্যালকুলেট কি করে করব? এবার দেখো, এই যে এই বরাবর মিউ জি সাইন থিটা কাজ করছে, এই বরাবর এ কাজ করছে, জি সাইন থিটা কাজ করছে। তাহলে ক্যালকুলেট করব কি করে? আচ্ছা, এখানে ফ্রিকশন কাজ করছে, এটা ফ্রিকশনের মানটা আমরা কিন্তু বসাবো না মিউ জি সাইন থিটা, কারণ এ তো স্ট্যাটিক ফ্রিকশন নয়। কতটা লাগবে সেটা তো ক্যালকুলেট করতে বলেছে। ফ্রিকশন ফোর্স এফটা তাহলে এটাকে এফ ধরি, এটাকে এ ধরি। ঠিক আছে, তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখব? সেক্ষেত্রে আমরা লিখব যে এই যে টর্কটা দিচ্ছে, তাহলে ফ্রিকশন ইন্টু আর, এইটা হচ্ছে টর্ক। এই টর্কের জন্যই তোমার হবে আই ইন্টু আলফা। কৌণিক এই যে ফ্রিকশনটাই কেবলমাত্র টর্ক দিচ্ছে, তো এ টেনে দিচ্ছে, এটা টর্ক দিচ্ছে, তার জন্য এই ঘুরছে, তাহলে এই ঘূর্ণনটা আলফা ত্বরণ ধরলাম ধর। তাহলে সেক্ষেত্রে এরকম হবে। তাহলে এটা যদি আমরা বসাই, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু আলফা বাই আর। আবার অ্যাক্সিলারেটেড এর জন্য রোলিং উইদাউট স্লিপিং হলে এ ইকুয়াল টু আলফা ইন্টু আর হয়। তাহলে আলফার জায়গাটা আমার জানা নেই, তাহলে আলফা ইকুয়াল টু এ বাই আর। তাহলে এখানে এ বাই আর যদি আমি বসাই, তাহলে এফ ইকুয়াল টু পাবো আই বাই আর ইন্টু এ, আর নিচে আর স্কোয়ার। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড ফ্রিকশন। তাহলে এটা বের করবো কি করে? তাহলে ফ্রিকশন দিয়ে আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আনব্যালেন্স ফোর্স দেখতে হবে। এদিকে এমজি সাইন থিটা, এটা এ নয়, এমজি সাইন থিটা এদিকে কাজ করছে, আর এ নেট কাজ করছে, নেট কাজ করছে এ। তাহলে এর উপর ফোর্স কিরকম কাজ করছে? তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন পেলাম। কি পেলাম? ফ্রিকশন এফ সমান পেলাম আই এ বাই আর স্কোয়ার। আর একটা দেখ, এইটা যদি তল হয়, তাহলে এই বস্তুটার উপর এই দিকে কাজ করছে জি সাইন থিটা, এটা কেউ হ্যাঁ না কিচ্ছু বলতে পারবে না। আর এইদিকে ফোর্স করছে, কাজ করছে মিউ মানে এফ, আর এইদিকে এমজি সাইন থিটা কাজ করছে, আর এইদিকে আনব্যালেন্স অ্যাক্সিলারেশন হচ্ছে এ। তাহলে তল বরাবর যদি আমি ইকুয়েশন লিখি, তাহলে ব্যালেন্স ইকুয়েশন লিখি, ফোর্স ব্যালেন্স করি। তাহলে ফোর্স ব্যালেন্স অ্যালং ইনক্লাইন প্লেন যদি আমি বলি, তাহলে আমি কি পাবো? এমজি সাইন থিটা মাইনাস এফ ইকুয়াল টু এম এ, কারণ এর নিচের দিকে নামছে। তাহলে এখান থেকে আমি এম এম যদি উড়িয়ে দিই, তাহলে আমি পাবো জি সাইন থিটা সমান হচ্ছে এফ বাই এম প্লাস এ। তাহলে এইটা হচ্ছে এফ, তাহলে এখানে এম বার করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, অর এখান থেকে লিখছি জি সাইন থিটা সমান হচ্ছে এফ মানে হচ্ছে আই, এই যে ইউজিং এই 1 নাম্বার ইকুয়েশনটাকে ইউজ করছি, আই এ বাই আর স্কোয়ার, আর এম আছে, তাহলে এম আর স্কোয়ার প্লাস এ। তাহলে এইটাকে বাম পক্ষে লিখছি, তাহলে এ কমন নিলাম, 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার সমান হচ্ছে জি সাইন থিটা। তাহলে ত্বরণ কত? এ সমান নিচে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এ সমান জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার। তাহলে আই বাই এম আর স্কোয়ার মানে কি? কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এইটা হলো এ, কিন্তু আমার চেয়েছে কি? আমার চেয়েছে এফ। এফ সমান হচ্ছে আই ইন্টু এ বাই আর স্কোয়ার। তাহলে এর ভ্যালু বসায়, তাহলে আই বাই আর স্কোয়ার ইন্টু জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এই আই বাই আর স্কোয়ার সমান কি?
এখানে এম যদি দিই, এখানে একটা এম দিলাম, তাহলে এইটা হয় শুধু কে স্কোয়ার, তাই তো নাকি? তাহলে কে স্কোয়ার যদি আমরা গুণ করে দিই 1/k², তাহলে এখানে দেখবো k² r² +1 হবে। তাহলে এটা যদি থাকলো, তাহলে এটাকে আমরা যদি লিখি, দেখ, f সমান I/mr² ইন্টু mg sin থিটা ডিভাইডেড বাই 1 + k² r²। তাহলে এইটাকে আমরা লিখতে পারি, এটা হচ্ছে k² r² ইন্টু mg sin থিটা ডিভাইডেড বাই 1 + k² r²। তাহলে এটা নিচে গুণ করে দিই, করে দিলে আসবে mg sin থিটা ডিভাইডেড বাই, এটা আসবে r²/k²। তাহলে 1 + r²/k²। সো দিস ইজ দ্য ডিফারেন্স। অন্য সব জায়গায় আছে k²/r², এখানে আছে r²/k²। এটা হচ্ছে প্রয়োজনীয় ফ্রিকশন বল, প্রয়োজনীয় ঘর্ষণ বল, ফ্রিকশন ফোর্স ফর রোলিং উইদাউট স্লিপিং। এটা দিয়ে ভাগ করে দিলাম, গুণ করে দিলাম। এই নিচে যদি এটাকে গুণ করে দিই দেখিস, তাহলে তাই চলে আসবে, উল্টে যাবে। তো এইটুকু মোটামুটি আপাতত দেখ। নেক্সট ডে আমরা যখন বসবো, অনলি আমরা, তাহলে নেক্সট ডে আমরা অনলি ক্যালকুলেশন অফ মোমেন্ট অফ ইনার্সিয়া করবো। হ্যাঁ হ্যাঁ, আসবো, নেক্সট উইকে আসছি। না, তোরা শনিবার রাত্রে চলে আয়, সন্ধ্যেবেলা। ও, রোববার আছে? আচ্ছা আচ্ছা, না না, তাহলে আসার দরকার নেই, আসার দরকার নেই। হ্যাঁ, তা জানি তো। ওই জন্যই আমি লাস্ট এতে এসেছিলাম, কারণ আসছি, কারণ হচ্ছে যে ওই জাস্ট